আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে একটি পারফেক্ট বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করবেন। আমি পারফেক্ট কেন বলেছি? অর্থাৎ যেইভাবে আপনি অ্যাকাউন্ট ওপেন করলে অবশ্যই ইন্টারভিউ এর জন্য কল পাবেন। প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন বিডিজবস। অ্যাপটা চলে আসবে, সেইখান থেকে আপনি আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমেই বিডিজবস অ্যাপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপটা ওপেন হবে এবং ডান কর্নারে উপরের দিকে একটা অপশন থাকবে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর যে অপশনটা আসবে সেখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামক একটা অপশন আসবে, সেটাতে ক্লিক করবেন। দেন আরেকটা অপশন আসবে, সেখানে লেখা থাকবে ফাংশনাল ক্যাটাগরি এবং আরেকটা অপশন স্পেশাল স্কিল ক্যাটাগরি। ফাংশনাল ক্যাটাগরি হচ্ছে জেনারেল জব, যেমন মেডিকেল, ফার্মা, এনজিও, ডেভেলপমেন্ট, রিসার্চ, সেলস অ্যান্ড মার্কেটিং, অ্যাকাউন্টস, ফাইন্যান্স। আর স্পেশাল স্কিল ক্যাটাগরি জব হচ্ছে, দেখেন, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, টেকনিশিয়ান, ড্রাইভার, শেফ, কুক, হাউসকিপার, অর্থাৎ যারা স্পেশাল কাজের উপরে স্কিল্ড। আজকে আমরা ফাংশনাল ক্যাটাগরি এর উপরে বিডিজবস অ্যাকাউন্ট ওপেন করব, তাই ফাংশনাল ক্যাটাগরিতে ক্লিক করব। দেন আরেকটা অপশন আসবে, এখানে আসবে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড যে জব করতে চান, অর্থাৎ আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন। আপনি যদি অ্যাকাউন্টস ফাইন্যান্স হন, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিং ফাইন্যান্স সিলেক্ট করবেন। আপনি যদি মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্ট, ইভেন্টে জব করেন, আপনি মেডিকেল, ফার্মা, এনজিও, অর্থাৎ আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী এখান থেকে স্কিল সিলেক্ট করবেন। আজকে আমরা সেলস অ্যান্ড মার্কেটিং এর উপরে বিডিজবস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তাই সেলস অ্যান্ড মার্কেটিং সিলেক্ট করে নিচের এই টিক মার্কে ক্লিক করলাম। এখানে অ্যারোতে ক্লিক করবেন, আরেকটা অপশন চলে আসবে,
কনগ্রাচুলেশনস, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। অর্থাৎ আপনার বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন আপনি ফাইন্ড ফেভারিট জবসে ক্লিক করবেন, দেন চলে আসবে আপনার বিডি জবস অ্যাকাউন্টের মূল ফিচার। এখানে দেখেন উপরের দিকে আপনার নাম থাকবে, আপনার ইমেল অ্যাড্রেস থাকবে। এখন আপনার সকল তথ্য ইনপুট করবেন, অর্থাৎ আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, জব ব্যাকগ্রাউন্ড সব ইনপুট করার জন্য আপনি ক্লিক করবেন আপনার নামের উপরের বাম পাশে যে লোগোটা তার উপরে। দেন এখানে যে অপশন আসবে সবচেয়ে প্রথমে আপনি ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস, তার উপরে পার্সোনাল ডিটেলসে ক্লিক করার সাথে সাথে আরেকটা অপশন আসবে, তার ডান কর্নারে উপরের দিকে এডিট অপশন আসবে, সেখানে ক্লিক করবেন। এখানে আপনার নাম ফার্স্ট নেম এবং লাস্ট নেম আকারে দেয়া আছে। তারপর আপনার বাবার নাম, মায়ের নাম দিবেন। অবশ্যই এই নামগুলো আপনার এনআইডি কার্ড এবং সার্টিফিকেট অনুসারে দিবেন। এর পরের অপশনটা হচ্ছে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ। এই জন্ম তারিখ অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে দিবেন, কারণ আপনার বিডি জবস অ্যাকাউন্টটি যদি হারিয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিকভারি করতে আপনার সঠিক জন্ম তারিখ প্রয়োজন হয়। তাই ডেট অফ বার্থের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ড অনুসারেই জন্ম তারিখটা দিবেন। আমি আমার জন্ম তারিখ দিলাম। পরে হচ্ছে রিলিজিয়ন, অর্থাৎ আপনার ধর্ম কি, আপনি আপনার নিজের ধর্ম দিবেন। তারপরে জেন্ডার মেল দেয়া আছে। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত হলে ম্যারিড, অবিবাহিত হলে আনম্যারিড, তবে আনম্যারিডের ক্ষেত্রে সিঙ্গেল দেয়াটা ভালো। এরপরে একটা টিক মার্ক দেওয়ার অপশন আছে, আই এম বাংলাদেশি। আপনি বাংলাদেশি হলে এটাতে টিক মার্ক দিবেন, দেন আপনার এনআইডি নাম্বারটা এখানে দিবেন। আপনার যদি নিজস্ব এনআইডি নাম্বার না থাকে সেই ক্ষেত্রে এই অপশনটা ফাঁকা রাখবেন, অথবা আপনার প্যারেন্টসের এনআইডি নাম্বার ইউজ করবেন। এরপর আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে পাসপোর্ট নাম্বার দিবেন। তারপর হচ্ছে ব্লাড গ্রুপ, আপনি আপনার ব্লাড গ্রুপ বসাবেন, আমি আমার ব্লাড গ্রুপ বসাচ্ছি। এরপর নিচে টিক মার্ক দেওয়ার অপশন আছে, ওইটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সকল ডেটা সেভ হয়ে যাবে। এরপর ব্যাক প্রেস করে কন্টাক্ট ডিটেলসে ক্লিক করবেন। এখানে এসে ডান কর্নারে এডিটে ক্লিক করবেন। দেন প্রথমেই আছে প্রেজেন্ট অ্যাড্রেস। এটা কি বাংলাদেশের ভিতরে হলে ইনসাইড বাংলাদেশ, আর দেশের বাইরে হলে আউটসাইড বাংলাদেশ। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস বলতে আপনি বর্তমানে কোথায় আছেন, অর্থাৎ আপনার গ্রামের বাড়ি বা স্থায়ী ঠিকানা হতে পারে গ্রামে, বাট আপনি বর্তমানে যেখানে আছেন সেটাই হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস। আপনি আপনার ডিস্ট্রিক্ট, থানা এবং আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন, হাউস নাম্বার দিবেন, রোড নাম্বার দিবেন, ভিলেজ দিবেন, তাহলে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস লেখা শেষ হয়ে যাবে। এরপরে আছে পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস বলতে আপনার এনআইডি কার্ডে কোন অ্যাড্রেস দেয়া আছে অথবা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস কোনটা। এইটা যদি প্রেজেন্ট অ্যাড্রেসের মতোই হয় সেক্ষেত্রে আপনি সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেসে যদি ক্লিক করেন একই অ্যাড্রেস নিয়ে নেবে, অথবা আপনি সেই আগের মতো ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ সেই তথ্যগুলো দিবেন, আপনার ডিস্ট্রিক্ট দিবেন, আপনার থানা দিবেন, জেলা দিবেন, সব তথ্যগুলো দিবেন। এর পরের অপশন হচ্ছে মোবাইল নাম্বার, যেখানে কান্ট্রি আর রিজিয়ন কোড বাংলাদেশ এইটাই দেয়া আছে। মোবাইল নাম্বার অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দিবেন, এবং যেই মোবাইল নাম্বারটা আপনার সবসময় ওপেন থাকে। সেকেন্ডারি মোবাইল নাম্বার না দেয়াই ভালো। এরপর হচ্ছে ইমার্জেন্সি কন্টাক্ট, অর্থাৎ আপনার মোবাইল নাম্বার যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রে আপনাকে কোন নাম্বারে ফোন দিবে। এখানে আপনি আপনার প্যারেন্টসের মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, যেটা আমরা অলরেডি প্রথমে ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, এবং এই ইমেল অ্যাড্রেসটাই হচ্ছে আমার ইউজার আইডি। আপনি চাইলে এখান থেকে ইউজার আইডি পরিবর্তন করতে পারেন। এরপর এই সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ডেটাগুলো সব সেভ হয়ে যাবে, এবং আপনি ব্যাকে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। এর পরের অপশন হচ্ছে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে উপরের ডান কর্নার আরেকটা অপশন আসবে, ওটাতে ক্লিক করবেন। দেন চলে আসবে অবজেক্টিভ। অবজেক্টিভ হচ্ছে বিডি জবসের সবচেয়ে মূল বিষয়। এখন অবজেক্টিভ শব্দের অর্থ কি? অবজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য। এখন আপনার উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য হচ্ছে একটি জব পাওয়া। সুতরাং আপনি ক্যারিয়ার অবজেক্টিভটাও ঠিক এইভাবে লিখবেন যে আমি বাংলাদেশের যে কোনো লোকাল অথবা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে জব করতে চাই, যেখানে আমার ক্যারিয়ারের অনেক দ্রুত উন্নতি হবে। অথবা আপনি যদি নির্দিষ্ট যে সেক্টরে জব করতে চান সেই সেক্টরের নাম উল্লেখ করেও অবজেক্টিভ লিখতে পারেন, যে আমি বাংলাদেশের যে কোনো লোকাল অথবা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে জব করতে চাই এবং সেখানে আমার ক্যারিয়ারের দ্রুত উন্নতি করতে চাই।
অথবা আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন সেই সাবজেক্টের কথা উল্লেখ করেও আপনি ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে পারেন। সেটা ঠিক একইভাবে আপনি যদি মার্কেটিংয়ে পড়ালেখা করেন, আপনি যদি অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সে পড়ালেখা করেন অথবা অন্য যে কোনো সাবজেক্টে সেই রিলেটেড জব, যে আমি বাংলাদেশের যে কোনো লোকাল অথবা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করতে চাই, আমি ব্র্যান্ডে জব করতে চাই, আমি অডিটে জব করতে চাই, আমি অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জব করতে চাই এবং সেখানে আমার ক্যারিয়ারের উন্নতি করতে চাই। এখন যারা ফ্রেশ তারা এইভাবে লিখলে অবজেক্টিভগুলো হয়ে যাবে, কিন্তু যারা এক্সপেরিয়েন্সড তাদের অবজেক্টিভ একটু আলাদা, যে সে কোন কোন বিষয়ের উপর এক্সপার্ট, তার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এই কথাগুলো মিক্সড করে তাদের অবজেক্টিভ লিখতে হয়। আজকে আমি ফ্রেশারদের জন্য অবজেক্টিভ লিখে দেখাবো, আবার ঠিক যারা এক্সপিরিয়েন্সড তাদের অবজেক্টিভ কিরকম হবে সেইটাও লিখে দেখাবো। প্রথমেই ফ্রেশারদের জন্য 3 রকমের অবজেক্টিভ লিখে দেখাবো। প্রথমে বলতেছি টু ওয়ার্ক ইন দ্য প্রাইভেট সেক্টর অফ লোকাল অর মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন অফ বাংলাদেশ অ্যান্ড গ্রো র্যাপিডলি উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটি। আমি যেভাবে বলেছিলাম যে আমি বাংলাদেশের প্রাইভেট অথবা মাল্টিন্যাশনাল যে কোনো অর্গানাইজেশনে জব করতে চাই যেখানে আমার ক্যারিয়ারের দ্রুত গ্রো করতে চাই, এই গেল একভাবে। আবার আরেকভাবে যদি লিখতে চাই সেক্ষেত্রে আমি 2 নাম্বার দিয়ে লিখলাম টু ওয়ার্ক ইন দ্য প্রাইভেট সেক্টর অফ লোকাল অর মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন অফ বাংলাদেশ ইন মার্কেটিং ডিপার্টমেন্ট। অর্থাৎ আপনি যেই সেক্টরে জব করতে চান অথবা আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করেছেন সেই সাবজেক্ট রিলেটেড জব আপনি করতে চান। এখানে আমি প্রথমে লিখেছি মার্কেটিং, তারপর লিখে দিয়েছি সেলস অ্যান্ড মার্কেটিং, দেন আমি লিখতে পারি অ্যাকাউন্টস, দেন আমি লিখতে পারি অডিট। অর্থাৎ আপনি শুধু আপনি যেই ডিপার্টমেন্টে জব করতে চান অথবা আপনি যেই সাবজেক্টে পড়ালেখা করেছেন সেটা বলে দিলেই হয়ে যাবে। আবার ফ্রেশাররা উপরে 2 ভাবে না লিখেও আপনি ঠিক অন্যভাবে লিখতে পারেন যে I want to develop career in private sector of Bangladesh in audit department অথবা marketing department অথবা sales and marketing department and grow rapidly with increasing responsibility। আমি এই রেসপন্সিবিলিটি গুলো আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ফ্রেশাররা নিয়ে নেবেন। আবার যারা এক্সপিরিয়েন্সড তাদেরটাও দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে নেবেন। এখন যারা এক্সপিরিয়েন্স তারা কিভাবে অবজেক্টিভ লিখবেন? সাপোজ আপনি যেই অর্গানাইজেশনে, যেই ডিপার্টমেন্টে, যেই ডেজিগনেশনে জব করেন, আপনি ঠিক অবজেক্টিভটা এমনভাবে লিখবেন যে আপনি এক্সিকিউটিভ হলে আপনি সিনিয়র এক্সিকিউটিভ হতে চাচ্ছেন অথবা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে চাচ্ছেন। আপনি যেই ডিপার্টমেন্টে জব করেন সেই ডিপার্টমেন্টের নাম মেনশন করে, আপনার সাবজেক্ট মেনশন করে আপনারা অবজেক্টিভ লিখবেন। আমি এখানে উদাহরণ হিসাবে কয়েকটি অবজেক্টিভ দেখাচ্ছি। আপনারা আপনাদের মতো করে এই অবজেক্টিভগুলোকে সাজিয়ে লিখবেন। প্রথমে আমি যে অবজেক্টিভটা লিখেছি সেটা হচ্ছে টু বি দ্য সিনিয়র এক্সিকিউটিভ অর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অফ বিজনেস ডেভেলপমেন্ট অর রিসার্চ ডিপার্টমেন্ট। সাপোজ আপনি যেই ডিপার্টমেন্টে জব করতে চান, যেই ডেজিগনেশন পাইতে চান সেইটা মেনশন করে দিয়েছেন এবং বলেছেন যে গ্রো র্যাপিডলি উইথ ইনক্রিজিং রেসপন্সিবিলিটি। অর্থাৎ আপনি ক্রমবর্ধমান দায়িত্বের সাথে আপনার ক্যারিয়ারেরও উন্নতি করতে চান। এখন আপনি আপনার মতো করে সাজিয়ে এই অবজেক্টিভটা লিখবেন। আমি ঠিক আরেকটি অবজেক্টিভ দেখাচ্ছি। টু ওয়ার্ক in a competitive environment of local and multinational organization which gives me professional challenges to overcome new frontier and grow rapidly with increasing responsibility। দেখেন ইউটিউবে অথবা গুগলে আপনারা যদি সার্চ দেন কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখতে হয়, এর উপরে হাজারো এক্সাম্পল এবং সুন্দর সুন্দর ক্যারিয়ার অবজেক্টিভ লেখা থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এখন এই বিডি জবসে একটা অপশন দেয়া আছে যে আপনি কিভাবে ক্যারিয়ার অবজেক্টিভ লিখবেন সেটা দেখেন, এই যে লেখা আছে হোয়াট ইজ অবজেক্টিভ। আপনি যদি এইটার উপরে মাউস রেখে ক্লিক করেন দেখবেন অবজেক্টিভ কি এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। আপনি এখান থেকেও পড়েও অনেক ভালো একটি অবজেক্টিভ লিখতে পারবেন। এরপরে হচ্ছে প্রেজেন্ট স্যালারি। যারা ফ্রেশ তাদের কোনো প্রেজেন্ট স্যালারি হয় না, কিন্তু যারা জব এক্সপিরিয়েন্সড তাদের এখানে প্রেজেন্ট স্যালারি বসিয়ে দিবেন। আমি আমার প্রেজেন্ট স্যালারি বসাচ্ছি।
এরপরে হচ্ছে এক্সপেক্টেড স্যালারি। এখন ফ্রেশরা এক্সপেক্টেড স্যালারি কি দিবেন, এইটা আসলে অনেকে জানেন না। ফ্রেশরা এক্সপেক্টেড স্যালারি দিবেন 20 থেকে 25,000-এর মধ্যে। আর যারা এক্সপেরিয়েন্সড তারা এক্সপেক্টেড স্যালারি দিবেন তার প্রেজেন্ট স্যালারির উপরে ডিপেন্ড করে, অথবা সে কোন পজিশনের জন্য অ্যাপ্লাই করছেন সেটার জন্য। এরপরে হচ্ছে লুকিং ফর জব, অর্থাৎ জব লেভেল। যারা ফ্রেশ তারা দিবেন এন্ট্রি লেভেল জব, যারা এক্সপেরিয়েন্স তাদের এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে মিড লেভেল অথবা টপ লেভেল সেটা সিলেক্ট করে দিবেন। এরপরে হচ্ছে অ্যাভেলেবেল ফর, যারা ফ্রেশ তারা দিবেন ফুল টাইম অথবা আপনার পছন্দ অনুযায়ী পার্ট টাইম, কন্ট্রাক্ট, ইন্টার্নশিপ অথবা ফ্রিল্যান্স এটা দিবেন। দেন সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ডেটাটা পুরোপুরি সেভ হয়ে যাবে। দেখেন এখানে এই লেখাটা সম্পূর্ণ দেখাচ্ছে। এরপর ব্যাকে প্রেস করে আমি ব্যাকে চলে এসেছি। দেন প্রিফার্ড এরিয়াসে ক্লিক করবেন। এখানে থেকে আপনি ওই যে প্রথমে মার্কেটিং সেলস সিলেক্ট করেছিলেন সেটা ছিল। দেন আমি এডিটে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রিফার্ড ফাংশনাল জব ক্যাটাগরি, এখন আপনি কোন কোন সেক্টর এখানে সিলেক্ট করে দিবেন। আমরা প্রথমে সিলেক্ট করেছিলাম মার্কেটিং অ্যান্ড সেলস, সেটা এখানে দেয়া আছে এবং এখানে লেখা আছে আপনি ম্যাক্সিমাম 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এবার আপনি এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো যে কোনো অপশন সিলেক্ট করে দিতে পারেন। আমি সিলেক্ট করলাম এনজিও অ্যান্ড ডেভেলপমেন্ট। আবার সার্চ অপশনে ক্লিক করে আমি সিলেক্ট করে দিলাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। আপনারা আপনার ফাংশনাল জব ক্যাটাগরি আপনাদের সাবজেক্ট এবং এক্সপিরিয়েন্সের উপর ম্যাচ করে সিলেক্ট করবেন। এরপর হচ্ছে প্রিফার্ড স্পেশাল স্কিল জব ক্যাটাগরি। দেখেন আমরা স্পেশাল স্কিল্ড না, আমি প্রথমেই বলেছি আমরা জেনারেল ক্যাটাগরির বিডিজ অফ অ্যাকাউন্ট তৈরি করব। এখন আপনি যদি স্পেশাল স্কিল থেকে থাকে আপনার, সেই ক্ষেত্রে সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে প্রিফার্ড অর্গানাইজেশন টাইপ, অর্থাৎ আপনি কোন টাইপের অর্গানাইজেশনে জব করতে চান সেটা ম্যাক্সিমাম 12টা সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি এখানে দিতে পারেন, প্রথমে এই সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দ মতো অর্গানাইজেশন সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করলাম অটোমোবাইল, বাইং হাউস, বেকারি, ব্যাংক এবং আরও অন্যান্য 12টা অপশন। এর পরের অপশন হচ্ছে প্রিফার্ড জব লোকেশন, অর্থাৎ আপনি কোথায় জব করতে চান। দেখেন যারা ফ্রেশ অলওয়েজ দিবেন এনিহোয়ার ইন বাংলাদেশ, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড অর্থাৎ তিনি যেই এলাকায় কাজ করেছেন সেই ক্ষেত্রে সে সেই এলাকা বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারেন। এরপর হচ্ছে আউটসাইড বাংলাদেশ, আপনি বাংলাদেশের বাহিরে কোন দেশে জব করতে চান আপনি এখানে আপনার পছন্দ মতো কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আমি যেমন কানাডা, জার্মানি এবং কয়েকটি কান্ট্রি সিলেক্ট করে দিয়েছি। দেন নিচের দিকে এই টিক মার্কে ক্লিক করলে এই ডেটাগুলো সব সেভ হয়ে যাবে। এখান থেকে এবার ব্যাকে ক্লিক করবেন। দেন আরেকটা অপশন চলে আসবে আদার রেলিভেন্ট ইনফরমেশন, ওইটাতে ক্লিক করবেন। আবার ডান কর্নারে উপরের দিকে এডিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে চলে আসবে ক্যারিয়ার সামারি। দেখেন যারা ফ্রেশ তাদের কোনো ক্যারিয়ার সামারি হয় না, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড তাদের হয়। দেখেন ক্যারিয়ার সামারি বলতে বোঝায় আপনি যে জব করেছেন সেটার একটা সামারি করে লিখবেন, যাতে ইন্টারভিউয়াররা দেখে খুব সহজেই আপনার সম্পর্কে ধারণা নিতে পারে। ক্যারিয়ার সামারি লিখতে হয় সর্বোচ্চ 3 লাইনের ভিতরে, এবং যেখানে আপনার সম্পূর্ণ জব লাইফের হিস্টোরি চলে আসবে। আপনার সাকসেস স্টোরিগুলা থাকবে, আপনি কি কি ডেভেলপ করছেন অর্গানাইজেশনে সেইটা থাকবে। এখন ফ্রেশাররা কিভাবে ক্যারিয়ার সামারি লিখবেন সেটা আমি প্রথমে বলছি। ফ্রেশাররা লিখতে পারেন আই গট জিপিএ 5 ইন এসএসসি অ্যান্ড এইচএসসি, আই হ্যাভ কমপ্লিটেড 6 মান্থ কম্পিউটার কোর্স, আই হ্যাভ উইন ডিবেট কম্পিটিশন ট্রফি, এই টাইপের। অথবা আপনি দিতে পারেন আপনি IELTS এ 7 স্কোর করেছেন। এই ডেটাগুলো দিবেন ক্যারিয়ার সামারি হিসেবে যারা ফ্রেশ তারা। দেখেন আমি আবারও বলছি, আপনারা ইউটিউবে যদি সার্চ দেন যে কিভাবে ক্যারিয়ার সামারি লিখতে হয়, দেখবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও চলে আসবে, এবং যেখান থেকে ছোট্ট একটি ভিডিও দেখে আপনারা আরো সুন্দরভাবে ক্যারিয়ার সামারি লিখতে পারবেন। এখন যারা এক্সপিরিয়েন্সড তারা কিভাবে ক্যারিয়ার সামারি লিখবেন, আমি প্রথমেই বলেছি যে ক্যারিয়ার সামারি 3 লাইনে লেখা ভালো, এবং ক্যারিয়ার সামারিতে আপনার সম্পূর্ণ জব লাইফের হিস্ট্রিগুলো খুব ক্লিয়ারলি বলে দিবেন যে আপনি কি কি ডেভেলপ করেছেন, কি কি আপনি গ্রোথ এনেছেন। যেমন আমি এখানে লিখেছি যে অ্যারাউন্ড 4.5 ইয়ার্স অফ মাল্টিন্যাশনাল এক্সপিরিয়েন্স স্পেশালি ইন বিজনেস ডেভেলপমেন্ট, অর্থাৎ সে বিজনেস ডেভেলপমেন্টে জব করেছে, উইথ হ্যাভিং এক্সিলেন্স ইন মার্কেট ডেভেলপমেন্ট, প্রবলেম আইডেন্টিফিকেশন, ফার্দার ডেভেলপমেন্ট অফ এক্সিস্টিং মার্কেট, কম্পিটিটর অ্যাক্টিভিটিস, ট্রেড অফার অ্যান্ড ইটস ইফেক্টিভনেস, অ্যান্ড সাপোর্ট কাস্টমার অ্যাজ পার রিকোয়ারমেন্টস।
আপনি ঠিক যেই সেক্টরে জব করেন, যেই ডিপার্টমেন্টে জব করেন, সেই সেক্টরের সাথে মিল রেখে এই ক্যারিয়ার সামারি লিখবেন। দেখেন নিচে লেখা আছে হোয়াট ইজ ক্যারিয়ার সামারি। এইটার উপরে কার্সর কি রাখলে ক্যারিয়ার সামারি সম্পর্কে একটা ধারণা আপনাকে এখানে দিয়ে দিবে, যেটা পড়েও আপনি সুন্দরভাবে ক্যারিয়ার সামারি লিখতে পারবেন। এর পরের অপশন হচ্ছে স্পেশাল কোয়ালিফিকেশন। স্পেশাল কোয়ালিফিকেশন বলতে বোঝায় আপনার আলাদা কি কি কোয়ালিটি আছে। এখন যারা ফ্রেশ তারা স্পেশাল কোয়ালিটি কি লিখবেন? ফ্রেশরা লিখতে পারেন গট হাইয়েস্ট মার্কস ইন মাস্টার্স, অর্থাৎ আপনি মাস্টার্সে, অনার্সে অথবা এসএসসি এইচএসসিতে হাইয়েস্ট মার্ক পেয়েছেন। আপনি লিখতে পারেন স্কিলড অন কম্পিউটার, অর্থাৎ আপনার কম্পিউটারে কোর্স করা আছে, আপনি কম্পিউটারের উপরে দেন আপনি লিখতে পারেন স্কিলড অন ডেটা এন্ট্রি, অর্থাৎ আপনি ডেটা এন্ট্রি করতে জানেন। এরপর আপনার যদি আইএলটিএস কোর্স করা থাকে আপনি লিখতে পারেন ফ্লুয়েন্ট ইন ইংলিশ স্পিকিং। দেখেন আপনার যে যে কোর্স করা থাকবে বা আপনি যেই কাজগুলো ভালো পারবেন সেই কাজগুলোকেই স্পেশাল কোয়ালিফিকেশন হিসেবে লিখে দিবেন। এখন যারা এক্সপেরিয়েন্স তারা কি লিখবেন? তারা আপনাদের কাজগুলোকে এই স্পেশাল কোয়ালিফিকেশনে ছোট ছোট করে লিখে দিবেন। এখন যারা এক্সপেরিয়েন্স তারা লিখতে পারেন স্কিলড অন মার্কেট ডেভেলপমেন্ট, তারা লিখতে পারেন স্কিলড অন বিজনেস ডেভেলপমেন্ট, স্কিলড অন চ্যানেল পার্টনার ডেভেলপমেন্ট, স্কিলড অন কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমি এইটা যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে জব করেন তাদের ক্ষেত্রে বলছি। এখন আপনারা যদি অন্য ডিপার্টমেন্টে জব করেন ঠিক সেই ডিপার্টমেন্টের কাজগুলোকে তো স্পেশাল কোয়ালিফিকেশনে আপনি ছোট ছোট করে লিখে দিবেন। এখন এই স্পেশাল কোয়ালিফিকেশন কি এটা বোঝার জন্য দেখেন নিচের দিকে একটা কোশ্চেন মার্ক দেয়া আছে, সেখানে মাউসের কার্সর কি রাখলে এই স্পেশাল কোয়ালিফিকেশনের উপরে একটা টেক্সট চলে আসবে। আপনারা এই টেক্সটটা পড়েও আরো ভালোভাবে স্পেশাল কোয়ালিফিকেশন লিখতে পারবেন। আবার এক্সাম্পল নামক একটা অপশন আছে, ওইটার উপর যদি ক্লিক করেন সেইখানে দেখাবে গুড এক্সাম্পল আর একটা দেখাবে ব্যাড এক্সাম্পল। অর্থাৎ আমরা যদি খুব ভালোভাবে লিখি সেটা গুড এক্সাম্পল, আর যদি গদ বাঁধা কতগুলো নিয়মে লিখি সেটাকে বলে ব্যাড এক্সাম্পল। আপনারা এই এক্সাম্পলগুলো পড়ে আরো ভালোভাবে আপনাদের স্পেশাল কোয়ালিফিকেশন লিখতে পারবেন। এর পরের অপশন হচ্ছে কিওয়ার্ডস। দেখেন কিওয়ার্ডস বলতে বোঝায় যেই ওয়ার্ড দ্বারা সার্চ করা হয়। যেমন আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও সার্চ করি আমরা ওই লেখাটা লিখি এবং সার্চ দেই, ওই লেখা রিলেটেড ভিডিওগুলো চলে আসে। ঠিক তেমনি আপনি এখানে যদি কিওয়ার্ডগুলো ভালোভাবে দিয়ে দেন, জব প্রোভাইডাররা তাদের যেই ডিপার্টমেন্টের জন্য এমপ্লয়ি দরকার তারা যখন সেই কথা উল্লেখ করে সার্চ দেয় সেই ক্ষেত্রে আপনার বিডিজবস আইডিটা তাদের সামনে চলে যাবে। আমি এমআইএস ডিপার্টমেন্টে জব করতে চাই তাই এমআইএস লিখে দিলাম। তারপর আমি অডিট ডিপার্টমেন্টে জব করতে চাই, আমি অডিট লিখলাম। আমি এসএমসি অর্থাৎ সোশ্যাল মার্কেটিং কোম্পানির নাম লিখে দিলাম, আমি ব্যাট লিখে দিলাম। আপনি ইচ্ছা করলে অডিট ডিপার্টমেন্ট লিখে দিতে পারেন, অ্যাকাউন্টস ফাইন্যান্স লিখে দিতে পারেন। অর্থাৎ আপনি যে যে অর্গানাইজেশনে জব করতে চান সেই অর্গানাইজেশন এবং ওই ডিপার্টমেন্টের নাম কিওয়ার্ড আকারে লিখে দিবেন। এখানে চেষ্টা করবেন অনেকগুলো কিওয়ার্ড দিতে। এবার সেভ বাটনে ক্লিক করবেন। এর পরের অপশন হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনি কোথায় কোথায় পড়ালেখা করেছেন সেগুলো অ্যাড করবেন। এই নিচের প্লাসে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে অপশন চলে আসবে। এখন এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনপুট দিতে হয় লিফো পদ্ধতিতে, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আপনি সর্বশেষ যে পড়ালেখাটা শেষ করেছেন সেইটা দিবেন প্রথমে, তারপরে অন্যান্যগুলা। অর্থাৎ আপনি যদি মাস্টার্স করেন সে প্রথমে মাস্টার্স দিবেন, তারপরে অনার্স, তারপরে এইচএসসি, তারপরে দিবেন এসএসসি। এখন আপনি যদি অনার্স পর্যন্ত পড়ালেখা করেন সেই ক্ষেত্রে অনার্স, তারপর এইচএসসি, তারপর এসএসসি। এখন কেউ যদি ডিগ্রি করেন সেই ক্ষেত্রে ডিগ্রি দিবেন। প্রথমেই লেভেল অফ এডুকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি মাস্টার্স বা অনার্স যেটা দিতে চান সেটা দিবেন। আমি মাস্টার্স দিলাম। দেন হচ্ছে এক্সাম বা ডিগ্রি টাইটেল, মাস্টার্স আমি কমার্সে করেছি তাই দিয়েছি মাস্টার অফ কমার্স এমকম। আপনারা যদি আর্টসে করেন সেক্ষেত্রে দিবেন এমএ, আপনারা যদি সায়েন্সে করেন তাহলে দিবেন এমএসসি অর্থাৎ মাস্টার্স অফ সায়েন্স। এরপর হচ্ছে কনসেন্ট্রেশন মেজর বা গ্রুপ। দেখেন মাস্টার্সের ক্ষেত্রে হয় সাবজেক্ট। আমি মাস্টার্স করেছি মার্কেটিংয়ে, আপনারা যেই সাবজেক্টে মাস্টার্স করবেন আপনারা সেই সাবজেক্টের নাম লিখবেন। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ আপনি কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে এই মাস্টার্সটা কমপ্লিট করেছেন, আপনারা আপনাদের কলেজ বা ইউনিভার্সিটির নেম লিখবেন। ইউনিভার্সিটির নেমের নিচে আছে ফরেন ইনস্টিটিউট। আপনি যদি বিদেশ থেকে পড়ালেখা করেন সেই ক্ষেত্রে এখানে টিক মার্ক দিয়ে আপনার ঠিক সেই ফরেনের ইনস্টিটিউটের সকল তথ্যাবলী এখানে দিবেন।
এরপরে হচ্ছে রেজাল্ট। রেজাল্টে ক্লিক করার সাথে, সাথে দেখায় দেখেন ফার্স্ট ডিভিশন বা ক্লাস, অর্থাৎ আপনি ফার্স্ট ডিভিশন বা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড ক্লাস, থার্ড ডিভিশন বা থার্ড ক্লাস। অর্থাৎ আপনাদের রেজাল্ট যদি ডিভিশনে হয় বা ক্লাসে হয় তাহলে সেটা দিবেন, অথবা গ্রেডে হলে গ্রেড দিবেন। এখন অ্যাপিয়ার্ড বলতে বোঝায় আপনি ফাইনাল এক্সাম দিয়েছেন কিন্তু রেজাল্ট পাবলিশড হয় নাই, সেটা হইছে অ্যাপিয়ার্ড। এনরোলড হইছে আপনি মাস্টার্সে ভর্তি হয়েছেন কিন্তু এখনো ফাইনাল এক্সাম দেন নাই, এটাকে বলা হয় এনরোলড। আমার রেজাল্ট ছিল গ্রেডে, আমি গ্রেড দিলাম, আপনারা আপনাদের রেজাল্টটা দিবেন। এরপর হচ্ছে সিজিপিএ। আপনি সিজিপিএ কত পাইছিলেন? আমি পাইছিলাম 3 এবং স্কেল ছিল 4, আমি 4 এর মধ্যে 3 পাইছিলাম। এর পরের অপশন হচ্ছে পাসিং ইয়ার। পাসিং ইয়ার বলতে বোঝায় আপনি যেই ডেটে এক্সাম দিয়েছেন সেটা, কিন্তু আপনার রেজাল্ট যেই ডেটে পাবলিশ হয়েছে সেটা পাসিং ইয়ার না। যেমন অনার্স এবং মাস্টার্সে আপনার যেই ডেটে পরীক্ষা হওয়ার কথা কিন্তু সেশন জটের কারণে পরীক্ষা হয় 1-1.5 বছর পরে, কিন্তু আপনার পাসিং ইয়ার হচ্ছে যেই ডেটে পরীক্ষা হওয়ার কথা সেইটা, কিন্তু যেই ডেটে রেজাল্ট পাবলিশ হয় সেইটা পাসিং ইয়ার না। আমি আমার পাসিং ইয়ার দিলাম, আপনারা আপনাদের পাসিং ইয়ার দিবেন। এরপর হচ্ছে ডিউরেশন, অর্থাৎ আপনার মাস্টার্স কয় বছরের ছিল? আমার মাস্টার্স ছিল 1 বছরের, কিন্তু যারা পাস কোর্স বা ডিগ্রি করে মাস্টার্সে ভর্তি হন তাদের মাস্টার্স হয় 2 বছর, তারা দিবেন 2 বছর। এরপরের অপশন অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট বলতে বোঝায় আপনি মাস্টার্সে থাকা অবস্থায় বা আপনার পড়ালেখা অবস্থায় আপনি কি কিছু অ্যাচিভ করেছেন কিনা। যেমন আপনি যদি আপনার টোটাল রেজাল্টে ফার্স্ট পজিশন হন, অথবা আপনার যে ন্যাশনাল ইউনিভার্সিটি তার ভিতরে আপনি এততম পজিশন হয়েছেন বা আপনি 60% মার্ক পাইছেন সেইটা লিখবেন। দেন সেভে ক্লিক করবেন, সাথে, সাথে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা সেভ হয়ে যাবে। এবার মাস্টার্সের পরে দিতে হবে অনার্স, দেন আবার প্লাসে ক্লিক করলাম, দেন লেভেল অফ এডুকেশনে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে অনার্স, ব্যাচেলর বা অনার্স, এটা সিলেক্ট করবেন। এরপরে হচ্ছে এক্সাম বা ডিগ্রি টাইটেল, অর্থাৎ আপনি যদি কমার্সে আপনার অনার্স করেন সেক্ষেত্রে হবে ব্যাচেলর অফ কমার্স, আপনি যদি আর্টসে করেন সেক্ষেত্রে হবে ব্যাচেলর অফ আর্টস, আপনি যদি সায়েন্সে করেন তাহলে হবে ব্যাচেলর অফ সায়েন্স। এরপর হচ্ছে সাবজেক্ট, আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন সেই সাবজেক্টটা দিবেন। তারপর হচ্ছে ইনস্টিটিউট নেম, অর্থাৎ আপনার কলেজ বা ইউনিভার্সিটির নাম দিবেন। এরপর ঠিক রেজাল্ট দিবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনার যদি গ্রেড হয় গ্রেডে দিবেন, অথবা ক্লাসে হলে ক্লাসে দিবেন। অ্যাপেয়ার্ড অর্থাৎ আপনি অনার্সের ফাইনাল এক্সাম দেয়া কিন্তু রেজাল্ট পাবলিশ হয় নাই, সেক্ষেত্রে দিবেন অ্যাপেয়ার্ড। এনরোল দিবেন আপনি অনার্সে অ্যাডমিট আছেন কিন্তু ফাইনাল এক্সাম শেষ হয় নাই, সেই ক্ষেত্রে দিবেন এনরোলড। আমার রেজাল্ট ছিল গ্রেডে, আমি তাই গ্রেড সিলেক্ট করে দিলাম। দেন আমি আমার জিপিএ দিলাম, জিপিএ দেওয়ার পরে আমি কত স্কেলের ভিতরে এটা পেয়েছিলাম সেটা দিলাম। এর পরের অপশন হইছে পাসিং ইয়ার। দেখেন পাসিং ইয়ারের ক্ষেত্রে আবার আমি বলছি যে আপনার এক্সাম ডেট হয়েছে পাসিং ইয়ার, কিন্তু আপনার রেজাল্ট পাবলিশিং ডেট পাসিং ইয়ার না। আমার যেই ডেটে এক্সাম হয়েছিল আমি সেই ডেটটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম, দেন আমার পাসিং ইয়ার বসানো হয়ে গেছে। এরপরে হচ্ছে ডিউরেশন। আমার অনার্সের ডিউরেশন ছিল 4 বছর, ঠিক আমি 4 দিলাম। এখন কেউ যদি ডিগ্রি করে থাকেন, ডিগ্রির ডিউরেশন হয় 3 বছর, সেই ক্ষেত্রে 3 দিবেন। এরপরে হচ্ছে অ্যাচিভমেন্ট, আপনার যদি অনার্সে কোনো অ্যাচিভমেন্ট থাকে সেটা বোঝাবেন, অর্থাৎ আপনি কত পার্সেন্ট মার্ক পেয়েছেন, অথবা জাতীয় ভার্সিটির রেজাল্টে কততম পজিশন হয়েছেন সেটা দিবেন। দেন সেভে ক্লিক করবেন, সাথে সাথে এই অনার্সের স্ট্যাটাসটা সেভ হয়ে যাবে। আবার প্লাসে ক্লিক করবেন, দেন আপনি লেভেল অফ এডুকেশন সিলেক্ট করে দিবেন ইন্টারমিডিয়েট অর্থাৎ হায়ার সেকেন্ডারি, এটা সিলেক্ট করবেন। দেন এক্সাম বা ডিগ্রি টাইটেলে এসে এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, এইটা সিলেক্ট করে দিবেন। এরপর আপনার বোর্ড সিলেক্ট করবেন। দেন হচ্ছে কনসেন্ট্রেশন বা মেজর বা গ্রুপ। দেখেন এসএসসিতে কোনো সাবজেক্ট হয় না, এসএসসিতে হয় গ্রুপ। আপনি কমার্স হলে কমার্স, সায়েন্স হলে সায়েন্স, আর্টস হলে আর্টস দিবেন। আবার ঠিক আপনি কোন কলেজ থেকে পড়ালেখা করেছেন সেই কলেজের নাম দিবেন। দেন রেজাল্টের ঘরে ক্লিক করে আবার ঠিক আপনার রেজাল্টটা গ্রেড হলে গ্রেডে আর ক্লাসে হলে ক্লাসে দিবেন। আমি গ্রেড সিলেক্ট করে দিলাম। এরপর সিজিপিএ তে ক্লিক করবেন, আপনি কত পয়েন্ট পাইছিলেন সেটা দিবেন, দেন দিবেন স্কেল কতর ভিতরে। ইন্টারমিডিয়েটে স্কেল হয় 5, তারপর হচ্ছে পাসিং ইয়ার, আপনি কত সালে পাস করেছেন সেটা বসাবেন। এরপর হচ্ছে ডিউরেশন, ইন্টারমিডিয়েট হয় 2 বছর, 2 দিবেন। দেন আপনার যদি অ্যাচিভমেন্ট থাকে অ্যাচিভমেন্ট বসাবেন। তারপর সেভে ক্লিক করলে এই এইচএসসি এর এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে যাবে। এখানে 3টা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেল। এখন আপনার এসএসসি অ্যাড করার জন্য আবার প্লাসে ক্লিক করবেন। দেন লেভেল অফ এডুকেশন থেকে আপনি সেকেন্ডারিটা সিলেক্ট করে দিবেন। তারপর এক্সাম বা ডিগ্রি টাইটেলে এসে এসএসসি সিলেক্ট করবেন, আপনার বোর্ড সিলেক্ট করবেন। দেন কনসেন্ট্রেশন, মেজর বা গ্রুপ, আপনি সায়েন্স, আর্টস নাকি কমার্স সেটা এখানে লিখে দিবেন। দেন আপনার স্কুলের নাম লিখবেন, এটা যদি ফরেন ইনস্টিটিউট হয় সেক্ষেত্রে সেই তথ্যগুলো দিবেন।
এরপরে রেজাল্টের ঘরে ক্লিক করে আপনার রেজাল্ট গ্রেড হলে গ্রেড দিবেন। এরপরে সিজিপিএ তে আপনার রেজাল্ট বসাবেন এবং স্কেল দিবেন 5, যেহেতু এসএসসি এর স্কেল হয় 5। এরপর পাসিং ইয়ার বসাবেন, অর্থাৎ আপনি কত সালে এসএসসি পাস করেছেন। এরপরে বসাবেন ডিউরেশন। দেখেন, আমরা এসএসসি এক্সাম দিতে ডিউরেশন লাগে 10 বছর। আপনি ঠিক এখানে ডিউরেশনের ঘরে 10 লিখে দিবেন। তারপর অ্যাচিভমেন্ট থাকলে দিবেন, দেন আপনি সেভে ক্লিক করবেন। এখানে সকল একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড হয়ে গেছে। এখন আপনি যদি এমবিএ করতেন সেক্ষেত্রে এমবিএ এর তথ্য বসাবেন। আপনি যদি মাদ্রাসা লেভেলে পড়ালেখা করতেন সেক্ষেত্রে মাদ্রাসা লেভেলের সকল তথ্য এভাবে সিরিয়ালি বসিয়ে যাবেন। দেন আবার ব্যাকে ক্লিক করবেন। ব্যাকে ক্লিক করার পরে হচ্ছে ট্রেনিং সামারি, অর্থাৎ আপনি যদি কোনো ট্রেনিং করে থাকেন দেন এখানে এসে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রেনিং টাইটেল, অর্থাৎ আপনি কোন সাবজেক্টের উপর বা কোন বিষয়ের উপরে ট্রেনিং করেছেন সেই ট্রেনিং এর টাইটেলটা লিখবেন আপনার সার্টিফিকেট দেখে। আমি যেমন ট্রেনিং করেছি কম্পিউটার ফান্ডামেন্টালের উপরে, তাই আমি লিখলাম কম্পিউটার ফান্ডামেন্টাল। এরপরে হচ্ছে টপিক কভার্ড, অর্থাৎ আপনি এই ট্রেনিং এ কি কি শিখেছেন। আমি শিখেছিলাম মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং, আমি শিখেছিলাম ইমেইলিং, সেই ডিটেলস গুলো লিখলাম। আপনারা আপনাদের এই ডিটেলস গুলো লিখবেন। ইনস্টিটিউটের ঘরে লিখবেন আপনি কোন প্রতিষ্ঠান থেকে এটা করেছেন সেইটার নাম। এই তথ্যগুলো আপনি আপনার সার্টিফিকেট দেখে বসাবেন। এরপরে আমি কান্ট্রি বাংলাদেশ বসালাম, লোকেশন ঢাকা দিলাম এবং ট্রেনিং ইয়ার, অর্থাৎ আপনি কত সালে এই ট্রেনিংটা করেছেন সেই সালটা দিবেন এবং ডিউরেশন। আমার ট্রেনিং ডিউরেশন ছিল 6 মান্থস, আমি 6 মান্থ লিখে দিলাম। আপনারা আপনাদের ডিউরেশনটা মান্থসে লিখে দিবেন। দেন সেভে ক্লিক করার সাথে সাথে এই ট্রেনিং সামারিটা সেভ হয়ে যাবে। আপনাদের যদি আরো ট্রেনিং সামারি থাকে আপনারা ঠিক প্লাসে ক্লিক করে অ্যাড করে যাবেন। এবার ব্যাকে ক্লিক করবেন। এর পরের অপশন হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট সামারি। যারা ফ্রেশ তাদের কোনো প্রফেশনাল সার্টিফিকেট থাকে না, কিন্তু যারা এক্সপিরিয়েন্সড তাদের যদি প্রফেশনাল সার্টিফিকেট সামারি থাকে আপনারা এখানে ক্লিক করে সব ডিটেলস বসাবেন। এরপরে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, অর্থাৎ আপনি কোথায় জব করেছেন। এখন যারা ফ্রেশ তারা কোথাও জব করেন নাই, কিন্তু তাদের যদি ইন্টার্নশিপ করা থাকে সেক্ষেত্রে সেই ডিটেলস এখানে বসাবেন। এবং যারা এক্সপিরিয়েন্সড তারা কোথায় কোথায় জব করেছেন সেই ডিটেলস এখানে বসাবেন। প্রথমেই এই প্লাসে ক্লিক করবেন। প্রথমে কোম্পানি নাম। আজকে আমি প্রথমে দেখাবো যারা ফ্রেশ তাদের ইন্টার্নশিপ ডিটেলস কিভাবে বসাবেন। কোম্পানি নাম দেওয়ার পরে কোম্পানি বিজনেস, অর্থাৎ কোম্পানির বিজনেসটা কি, সে কি এফএমসিজি, বিল্ডিং ম্যাটেরিয়ালস বা অন্য যে কোনো ডিটেলস আপনি এখানে ক্লিক করে সেই ডিটেলসটা বসাবেন। তারপরে কোম্পানির লোকেশন, অর্থাৎ কোম্পানির অ্যাড্রেস বসাবেন। ডেজিগনেশনের ক্ষেত্রে যারা ফ্রেশ তারা যদি ইন্টার্ন করে থাকেন সেই ক্ষেত্রে লিখবেন ইন্টার্ন। এরপর ডিপার্টমেন্ট, অর্থাৎ আপনি কোন ডিপার্টমেন্টের আন্ডারে ইন্টার্ন করেছেন সেই ডিপার্টমেন্ট লিখবেন। এবং রেসপন্সিবিলিটি গুলো লিখবেন, আপনি ইন্টার্ন থাকা অবস্থায় কি কি কাজ করেছেন সেগুলো সাজিয়ে লিখবেন। এখন আপনি যদি রেসপন্সিবিলিটি সাজিয়ে না লিখতে পারেন সেক্ষেত্রে বিডি জবসের জব সার্চে গিয়ে ইন্টার্ন লিখে সার্চ দিবেন। দেখবেন কতগুলো রেসপন্সিবিলিটি সহ অনেকগুলো সার্কুলার চলে আসবে, সেইখান থেকে রেসপন্সিবিলিটি কপি করে এখানে বসিয়ে দিবেন। আমি কয়েকটা রেসপন্সিবিলিটি লিখে দিচ্ছি। এরপর হচ্ছে স্টার্ট ডেট, অর্থাৎ এই ইন্টার্নশিপটা আপনি কয় তারিখ থেকে শুরু করেছেন সেই প্রথম ডেটটা দিবেন এবং এন্ড ডেট কয় তারিখে শেষ হয়েছে। এখন আপনার যদি ইন্টার্নটা শেষ না হয়, দেখেন এই যে নিচের দিকে একটা কারেন্টলি ওয়ার্কিং এখানে একটা অপশন আছে, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। এরপরের অপশন হচ্ছে এরিয়া অফ এক্সপার্টাইজ, অর্থাৎ আপনি ইন্টার্ন থাকা অবস্থায় কোন কোন বিষয়ে কাজ শিখছেন এবং এক্সপার্ট হয়েছেন আপনি সেই ডিটেলস গুলো দিয়ে দিবেন। দেখেন এখানে ক্লিক করলে অনেকগুলো অপশন শো করবে, আপনি সেই অপশনের ভিতর থেকে যে কাজগুলো করেছেন সেই কাজগুলো সিলেক্ট করে দিবেন। যেমন আমি প্রথমে দেখাইছি বিলিং এবং এই বিলিং এর কাজটা কয় মাস শিখছি সেই ডিটেলসটা বসাইছি। এইভাবে একটা একটা করে আপনারা 3-4টা পয়েন্ট এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন। দিতে পারেন ডেটা অ্যানালাইসিস, ডেটা এন্ট্রি অপারেটর, বাংলা, ইংলিশ যে কোনোটা আপনার পছন্দ মতো সিলেক্ট করে দিয়ে সেভে ক্লিক করবেন। সেক্ষেত্রে এই একটা ডিটেলস সেভ হয়ে যাবে। এখন যাদের জব এক্সপিরিয়েন্স আছে তারা কিভাবে দিবেন, প্রথমে প্লাসে ক্লিক করবেন এবং এই জবটা কয় তারিখে শুরু করেছেন সেটা দিবেন স্টার্ট ডেট আকারে এবং কয় তারিখে শেষ করেছেন সেটা দিবেন। এখন আপনি যদি এই জবটা শেষ হয় নাই কারেন্টলি করতে থাকেন সেক্ষেত্রে দিবেন কারেন্টলি ওয়ার্কিং, কিন্তু শেষ হয়ে গেলে আপনি এন্ড দিবেন। দেন বর্তমানে যে জবটা করেন সেই জবেরও ডিটেলস বসাবেন। এরপর এরিয়া অফ এক্সপার্টাইজের ঘরে ক্লিক করলে দেখবেন অনেকগুলো ডিটেলস শো করবে আপনি যে কোনো ওয়ার্ড লেখার সাথে সাথে। এখান থেকে আপনি যেই জিনিসগুলো জানেন সেই এক্সপার্টাইজ পয়েন্টগুলো সিলেক্ট করে দিয়ে কয় মাস ওইটা আপনি কাজ করেছেন বা কয় মাস ধরে শিখছেন সেখানে মান্থ লিখে দিয়ে সেভে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার এই এমপ্লয়ি হিস্ট্রিটা অ্যাড হয়ে যাবে। এখন আপনি যদি আরো জব করে থাকেন আবার প্লাসে ক্লিক করবেন। আপনার ঠিক কোম্পানি বিজনেস দিবেন, কোম্পানির নাম দিবেন, ডেজিগনেশন দিবেন, আপনি ঠিক রেসপন্সিবিলিটি দিবেন। দেন আপনি এই
এই জবটা যদি বর্তমানে কন্টিনিউ করে থাকেন সেক্ষেত্রে আপনি কারেন্টলি ওয়ার্কিং দিবেন, আবার ব্যাকে ক্লিক করবেন। এবার হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি ফর রিটায়ার্ড আর্মি পারসন। দেখেন আপনি যদি রিটায়ার্ড আর্মি পারসন হন সেই ক্ষেত্রে এখানে এই ডিটেলস বসাবেন। এরপর স্পেশালাইজেশনে ক্লিক করবেন, এখানে এসে আপনি প্লাসে অর্থাৎ অ্যাড স্কিলে ক্লিক করবেন। দেখেন এই টাইপের অনেক ডিটেলস আপনি শুরুতে দিয়েছেন, বাট সব জায়গায় এই ডিটেলসগুলো আপনার দিতে হবে। এখন আপনার প্রথমে স্কিল কি, আপনি ফ্রেশ হলে কি লিখবেন আর এক্সপিরিয়েন্সড হলে কি লিখবেন। প্রথমে যারা ফ্রেশ তারা কি লিখবেন আমি বলে দিচ্ছি। যেকোনো ওয়ার্ড লেখার সাথে সাথে আপনাকে স্কিল সাজেস্ট করবে এবং সেইটা দিয়ে আপনি সহজভাবে সিলেক্ট করবেন। যেমন আপনি ডাটা অ্যানালাইসিস দিতে পারেন, ডাটা এন্ট্রি অপারেটর দিতে পারেন। ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে একটা অপশন চলে আসছে, হাউ ডিড ইউ লার্ন দ্য স্কিল, অর্থাৎ আপনি এই স্কিলটা কিভাবে শিখছেন, নিজে নিজে, এডুকেশনাল পড়ালেখার মাধ্যমে, জবের মাধ্যমে, নাকি প্রফেশনাল ট্রেনিং এর মাধ্যমে। নিজে নিজে শেখার ক্ষেত্রে সেলফ দিয়ে সেভে ক্লিক করবেন, আবার অ্যাড স্কিলে ক্লিক করে এখানে ঠিক কতগুলো স্কিল আপনি অ্যাড করে দিবেন। পরেরটা আমি দিয়েছি কি কম্পিউটার অপারেটর, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর ঠিক আবার আগের অপশন চলে আসবে, হাউ ডিড ইউ লার্ন দ্য স্কিল। আপনি ঠিক এখানে আপনার সেই স্কিলটা সিলেক্ট করে দিবেন কিভাবে শিখছেন, দেন আপনি আবার সেভে ক্লিক করবেন। এডুকেশনাল এবং প্রফেশনাল ট্রেনিং দিয়ে আমি সেভে ক্লিক করলাম, আবার অ্যাড স্কিলে ক্লিক করলাম, মার্কেট রিসার্চ সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এই স্কিলটা আমি কিভাবে শিখেছি সেটাতে টিক মার্ক দিয়ে সেভ করে দিলাম। এখন যারা এক্সপিরিয়েন্স তারা আপনাদের যে যে স্কিল আছে সেই স্কিলগুলো এখানে সার্চ দিয়ে বের করবেন এবং এই স্কিলগুলো আপনি কোথা থেকে শিখেছেন সেটাতে টিক মার্ক দিয়ে সেভ করে দিবেন। এর পরের অপশন হচ্ছে স্কিল ডেসক্রিপশন। দেখেন স্কিল ডেসক্রিপশন বলতে বোঝায় আপনার যে স্কিলগুলো উপরে সিলেক্ট করে দিয়েছেন এই স্কিলগুলো সম্পর্কে ছোট একটু বর্ণনা। আপনারা ছোট ছোট পয়েন্ট আকারে ২-৩ লাইনে এই বর্ণনাগুলো দিয়ে দিবেন। এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি পড়ালেখার বাইরে কি কি অ্যাক্টিভিটি করেছেন, যেগুলো দেখে এইচআররা আপনার ভিতরে কতগুলো কোয়ালিটি জাজমেন্ট করতে পারবে, যে আপনার লিডারশিপ কোয়ালিটি আছে, ক্যারিয়ার সম্পর্কে কতটুকু সচেতন ছিলেন। এবং এছাড়া আরও অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যেমন আপনি গান গাইতে পারেন, আপনি ফুটবল দলের ক্যাপ্টেন ছিলেন, আপনি ক্রিকেট খেলতে পারেন, এই সবগুলোকেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে। এখানে আমি প্রথমে একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দিয়েছি যে আমি একটা কলেজের ক্যারিয়ার ক্লাবের সদস্য ছিলাম এবং যেখানে ক্লাবে কি শেখানো হইতো স্টুডেন্টদেরকে তার ক্যারিয়ার সম্পর্কে সচেতন করা হইতো এবং কত সাল থেকে কত সাল সেইটা আমি দিয়ে দিয়েছি। এবং এরপরে ছিল যে কো ফাউন্ডার অফ সখাময়ুক, এ কালচারাল প্রোগ্রাম অর্গানাইজার উইদিন দ্য কলেজ। একটা কালচারাল প্রোগ্রাম অর্গানাইজেশন তার নাম দেয়া আছে এবং যেটার আপনি কো ফাউন্ডার ছিলেন এবং সেটা কত সাল থেকে কত সেটা দেয়া আছে। এইভাবে আপনি ধরেন ব্লাড ডোনেশন ক্যাম্পেইনের সদস্য ছিলেন, অথবা আপনি আপনার এলাকার যে ফুটবল দল ছিল বা ক্রিকেট দল ছিল তার ক্যাপ্টেন ছিলেন, কত সাল থেকে কত সাল পর্যন্ত, সে সবগুলো তথ্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের ভিতরে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিবেন। দেন আপনি সেভে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই ডেটাটা সেভ হয়ে যাবে। এরপর ব্যাকে প্রেস করবেন, দেন এটা ব্যাকে চলে আসবে। তারপরের অপশন হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এটাতে ক্লিক করবেন, অর্থাৎ আপনি কি কি ভাষা জানেন। এখানে এসে প্রথমে আপনি প্লাসে ক্লিক করবেন, দেন ক্লিক করার সাথে সাথে ল্যাঙ্গুয়েজের জায়গায় প্রথমে আপনি দিবেন বাংলা। বাংলা আমরা সবাই রিডিং হাই, রাইটিং হাই, আমাদের বলতে পারি হাই, অর্থাৎ সবগুলা হাই হাই দিয়ে সিলেক্ট করে দিবেন। দেন সেভে ক্লিক করবেন, সেই ক্ষেত্রে এই ডেটাটা সেভ হয়ে যাবে। আবার আপনি এখানে এসে প্লাসে ক্লিক করে আপনি ইংলিশ ভাষাটা যদি জানেন, সেটা লিখতে জানেন, পড়তে জানেন এবং বলতে পারেন, আপনি যেই লেভেলে জানেন সেই তথ্যগুলো দিবেন। ইংলিশ ব্যতীত আপনি যদি অন্য কোনো ভাষা জানেন ঠিক সেই ভাষাগুলোর তথ্য এখানে আপনি দিয়ে দিবেন। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেওয়ার পরে আবার আপনি ব্যাকে ক্লিক করবেন। দেন এরপরে আরেকটা ইম্পর্টেন্ট অপশন হচ্ছে রেফারেন্স। এখন রেফারেন্স অনেকে কিভাবে দিবেন সেটা নিয়ে কনফিউজ থাকেন। যারা ফ্রেশ তারা রেফারেন্স দিবেন তার ভার্সিটি অথবা তার কলেজের যে কোনো টিচার যারা আপনাকে চেনে। টিচার হতে পারে প্রফেসর, টিচার হতে পারে প্রিন্সিপাল, অন্য যে কোনো ডেজিগনেশনে তাদের নাম, সে কোন অর্গানাইজেশনে জব করে, তার ডেজিগনেশন কি, সেই অর্গানাইজেশনের অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার ইমেল অ্যাড্রেস এবং তার সাথে আপনার সম্পর্ক কি। সে যদি আপনার স্কুল বা কলেজের হয় সেক্ষেত্রে তার সাথে আপনার সম্পর্ক হচ্ছে একাডেমিক, আপনি সেটা দিয়ে সেভ দিলে এই তথ্যগুলো সেভ হয়ে যাবে।
সর্বনিম্ন 2টা রেফারেন্স দিবেন। যারা ফ্রেশ তারা রেফারেন্স দিবেন তার কলেজ অথবা ভার্সিটির টিচার, অথবা 1 নাম্বারে দিবেন আপনার ভার্সিটির টিচারের, এবং 2 নাম্বারে আপনার ভার্সিটির টিচার অথবা অন্য যেকোনো প্রাইভেট বা গভর্নমেন্ট অর্গানাইজেশনে যেকোনো কেউ জব করে যে আপনাকে ভালোভাবে চিনে তার তথ্য দিবেন। এখন যারা এক্সপেরিয়েন্সড তারাও 2টা রেফারেন্স দিবেন, কমপক্ষে একটা দিবেন আপনি বর্তমান যেই অর্গানাইজেশনে জব করেন সেই অর্গানাইজেশনে আপনার রিপোর্টিং বস, এবং আরেকটা দিবেন অন্য যেকোনো অর্গানাইজেশন অথবা আপনার ভার্সিটির যেকোনো টিচারের তথ্য। আবার ব্যাকে ক্লিক করবেন, ঠিক ব্যাক থেকে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপনি আপনার মোবাইলে একটি পাসপোর্ট সাইজের অফিসিয়াল ছবি যেটা আপনি স্ক্যান করে আপনার মোবাইলে সেভ রাখবেন এবং এই আপলোড ফটোতে ক্লিক করে সেখানে আপলোড করে দিবেন। আমি আপনাদেরকে একটি পাসপোর্ট সাইজের ফটো দেখাচ্ছি, এই টাইপের ফটো আপনারা এখানে আপলোড করে দিবেন। ঠিক এই টাইপের একটি অফিসিয়াল পাসপোর্ট সাইজের ফটো আপনার মোবাইলে সেভ রাখবেন এবং এখানে আপলোড করে দিবেন। আপলোডে ক্লিক করার সাথে সাথে গ্যালারিতে চলে আসবে, এই ব্রাউজ গ্যালারি থেকে পিকচার সিলেক্ট করে দিবেন। আবার ব্যাকে চলে যাবেন, ব্যাকে চলে যাওয়ার সাথে সাথে আমাদের এই বিডিজবস আইডিটা তৈরি করা শেষ হয়ে গেছে, অর্থাৎ আপনি এখন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনি এখন অল জবে ক্লিক করবেন। অল জবে ক্লিক করার পর আপনার সামনে অনেকগুলো জব চলে আসবে, সেখান থেকে আপনি যে কোনো একটি জবে ক্লিক করবেন এবং জবে ক্লিক করার পর সব ডিটেলসগুলো পড়ার পরে আপনি নিচের দিকে দেখেন অ্যাপ্লাই নাও নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করে অ্যাপ্লাই করবেন। এখন কিভাবে বিডিজবস এর মাধ্যমে আপনি জবে অ্যাপ্লাই করবেন, কিভাবে একটি কভার লেটার লিখবেন, কিভাবে ইমেলের মাধ্যমে সুন্দরভাবে এইচআর ডিপার্টমেন্টে জবের জন্য মেইল করবেন, এই টাইপের অনেকগুলো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেয়া আছে। আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।